আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে 12 ফ্যাক্টোরিয়াল এর যে কোনো একটি উৎপাদক নেওয়া হলে তা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের 12 ফ্যাক্টোরিয়াল এটার মধ্যে যতগুলো উৎপাদক আছে, মানে এর যতগুলো উৎপাদক আছে তা থেকে যদি আমি একটা উৎপাদক চুজ করি তাহলে সেইটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের আগে বুঝতে হবে যে আসলে 12 ফ্যাক্টোরিয়াল মানে কি। আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে করে এন মাইনাস থ্রি, এভাবে করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে আমাদের দেওয়া আছে 12 ফ্যাক্টোরিয়াল, তার মানে এন এর মান হলো 12। তো এইটা মানে কি হবে তাহলে? 12 ইন্টু এন মাইনাস ওয়ান মানে 12 মাইনাস ওয়ান মানে 11, ইন্টু 12 মাইনাস টু মানে 10, এভাবে করে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে। 12 থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, এটাই হলো আমাদের 12 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমাদের বলেছে যে এটার কতগুলো উৎপাদক মোট আছে তা থেকে আমি যদি একটা উৎপাদক নেই তাহলে সেইটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত। এখন এটা যদি আমরা গুণ করতে যাই, গুণ করে তারপরে তার উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, মানে অনেক কষ্টকর। তার চেয়ে আমরা শর্টকাট যে আমরা জানি যে উৎপাদক বের করার সূত্র, যেমন কোনো একটা মৌলিক সংখ্যা এক্স, আবার কোনো একটা মৌলিক সংখ্যা ওয়াই, দুইটাই কিন্তু মৌলিক। তো এখন যদি এটা গুণ অবস্থায় থাকে এবং এক্সের পাওয়ার এ, ওয়াইয়ের পাওয়ার বি থাকে, তাহলে এইটার মোট বা টোটাল উৎপাদক হবে এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান, মোট উৎপাদক। এখন এক্সের মান কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, ওয়াইয়ের মান অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তো এখন যদি আমি বলি যে এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3, তো এর পাওয়ার কি হবে, মানে এ আর বির ভ্যালু কি হবে? এখানে কিছুই নেই, তার মানে পাওয়ার 1 আছে। 3 তো পাওয়ার কিছুই নেই এখানে, তার মানে 1 আছে, তার মানে এর মান 1, বির মানও 1। আর এক্স আর ওয়াই দুটাই কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এর উৎপাদক মোট কত হবে? 1, এর মান বসাই দিই, 1 প্লাস 1, বির মান বসাই, ইন্টু 1 প্লাস 1 মানে 2 আর 2 4। তো আমরা দেখি যে আসলে 4 আসে কি না। 3 দুগুণ 6, 6-এর কয়টা মৌলিক, সরি 6-এর কয়টা উৎপাদক? 1, 2, 3 এবং 6, টোটাল কিন্তু 4টাই আসলো। তো আমাদের তো প্রশ্নে বলেছে যে 12 ফ্যাক্টোরিয়াল এর যে কোনো মানে যে কোনো একটি উৎপাদক নেওয়া হলে তা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত। তো আমরা সম্ভাবনা কীভাবে বের করি? নিচে থাকবে মোট উৎপাদক আর উপরে কতগুলো পূর্ণবর্গ আছে তার হিসাবটা লিখে দিলেই তো আমাদের সম্ভাবনা হয়ে গেল। তো আমাদের তো চিন্তা করতে হবে মোট কতটি উৎপাদক আছে, এইটা চিন্তা করতে হবে। কি কি সেটা তো চিন্তা করতে হবে না। তাই আমরা এই প্রসেসে জাস্ট কয়টা উৎপাদক আছে সেইটা বের করব। কি কি উৎপাদক এটা আমাদের জানার দরকার নেই। তো এখন আমরা আগে হরটা বের করি যে আসলে মোট কতগুলো উৎপাদক আছে। এইটা বের করার পর তারপরে পূর্ণবর্গ কতগুলো উৎপাদক আছে সেইটাতে যাব। এখন আমরা আগে দেখি যে মোট কতগুলো উৎপাদক। তো এখন এই যে 12 ফ্যাক্টোরিয়াল, তো এইটা মানে কি বোঝাচ্ছে আমাদের? 12 ইন্টু 11, যেটা আমরা একটু আগে লিখলাম, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইটা। তো আমাদের তো এগুলো সবগুলোর পাওয়ার কি কী হিসেবে আছে? 1, মানে এ আর বির ভ্যালু 1। কিন্তু আমাদের তো দেখতে হবে মেইন এক্স আর ওয়াই, অর্থাৎ 2 আর 3, যেটা বললাম মৌলিক সংখ্যা। তো আমাদের মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে চিন্তা করতে হবে। জাস্ট এই যে 12-এর পাওয়ার 1 আছে, আমি এইগুলো এ প্লাস বি ইন্টু এ প্লাস 1 ইন্টু বি প্লাস 1 এই সূত্রে ফেলে দেবো, এমনটা কিন্তু না। আমাদের প্রত্যেকটাকেই আমাদের মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াই হিসেবে প্রকাশ করতে হবে, যেখানে এক্স আর ওয়াই মৌলিক সংখ্যা। এখন অনেকে বলতে পারে যে 2 ইন্টু 3 ইন্টু 5, এখানে তো 3টাই মৌলিক সংখ্যা, আমি তো এক্স আর ওয়াই হিসেবে মানে 2টা রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ, এখানে 3টা রাশির গুণফল হিসেবে প্রকাশ হবে, তখন প্রত্যেকটাতে পাওয়ার যেহেতু 1,
তো তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের 1+1, এখানে 1+1 করে ফেললাম, এটার পাওয়ারের সাথেও আমরা 1 যোগ করে দেবো 1+1। তো এটা করলে যেটা হয় 2³ অর্থাৎ 8টা উৎপাদক সংখ্যা। এইটা আমরা জাস্ট কী করবো, পাওয়ারের সাথে 1 যোগ করে সবগুলো পাওয়ার গুণ করে দেবো। এইটা হলো আমাদের আসলে সূত্র। এইটা জাস্ট আমি এমনি দেখাইলাম। আমরা কি করব, পাওয়ারের সাথে জাস্ট 1 যোগ করে দিয়ে সবগুলো পাওয়ার গুণ করে দেবো, মানে প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব, করে সবগুলো পাওয়ার গুণ করে দেবো, তাহলে আমরা মোট উৎপাদক সংখ্যা পেয়ে যাব। জাস্ট যে 2টা থাকলেই আমরা করতে পারবো এমনটা না, 3টা 4টা 5টা যতগুলো মৌলিক সংখ্যাই থাক না কেন তার পাওয়ারটা আমরা জাস্ট কাউন্ট করব, করে 1 যোগ করে দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা মোট উৎপাদক সংখ্যা পেয়ে যাব ওই সংখ্যার জন্য। তো আমরা এখন 12 ফ্যাক্টোরিয়ালকে ভাঙালাম, এখন এটাকে আবার ভেঙে আমাদের মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন মৌলিক সংখ্যায় রূপান্তর করতে গেলে আমরা এটা দেখি যে 12, আগে তো আমরা 12কে ভাঙাবো, তারপরে 11, তারপরে 10, 9, এভাবে করে দেখবো যে আসলে মৌলিক সংখ্যার পাওয়ারগুলো কী কী হয়। যেমন এখানে আমরা জানি যে 6 দুগুণ 12, আবার আমরা জানি 3 4-এও কিন্তু 12 হয়। তো আমরা 3 4-এ 12 এটা ধরতেছি কেননা 3 মানে 3 × 4 = 12। তো আমি 3 লিখলাম, ইন্টু এখন যে 4 লিখবো, 4 তো লেখা যাবে না, 4 তো মৌলিক সংখ্যা না, 3 তো মৌলিক সংখ্যা, 4 তো মৌলিক সংখ্যা না। তো 4কে আবার আমি লিখতে পারি 2² তাহলে 3 4-এ 12 মিলে গেল কিন্তু। এবার 11 তো আগে থেকে মৌলিক সংখ্যা আমরা জানি, এখন এটাকে 10কে লিখতে পারি 5 × 2 মানে 5 দুগুণ 10, 5ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। আমরা জাস্ট মৌলিক সংখ্যাগুলো কিন্তু লিখতেছি, কোনো যৌগিক সংখ্যা এখানে নেওয়া যাবে না। তাহলে 5 দুগুণ 10, এখন এটাকে আমি লিখতে পারি 3² 3 × 9, তো এটাকে আমরা লিখতে পারি 2³ 4 দুগুণ 8, এভাবে করে আবার 2² × 2 এভাবে লেখাচ্ছে, ডাইরেক্ট 2³ লিখলাম। 8, 7 তো আগে থেকে মৌলিক সংখ্যা, 6 3 দুগুণ 6, এবার 5 তো আগে থেকে মৌলিক সংখ্যা, এবার আমি 4কে লিখি 2², 3 তো আগে থেকে মৌলিক সংখ্যা, 2ও আগে থেকে মৌলিক সংখ্যা, 1 লেখার প্রয়োজনই নেই, কেননা 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা। তো এখন পাওয়ার তো আমরা লিখলাম, এখন 2 কতগুলো আছে সেটা আমরা লিখে নিই। এখানে 2 মানে পাওয়ারগুলো আমরা যোগ করে দিচ্ছি এখন, কেননা গুণ থাকলে তো পাওয়ার আমাদের যোগ হয়। তো এখানে 2, আর একে 3, 3 আর 3-এ 6, আর একে 7, আর 2-এ 9, আর একে 10, তার মানে 2⁻10, মানে 2-এর পাওয়ার এখানে মোট 10 হবে। তো ইন্টু এখন 2-এর পাওয়ার নিয়েছি 3 নেই, এখানে 1 আর 2-এ 3, 3 আর একে 4, 4 আর একে 5, তার মানে আমাদের 3-এর পাওয়ার হবে 5। এবার আমরা 5-এর ক্ষেত্রে দেখি যে এখানে পাওয়ার নাই, মানে 1 আর একে 2, তার মানে 5-এর পাওয়ার হবে 2 ইন্টু এবার আছে আমাদের 7 আর আছে 11। তো এটা হলো আমাদের 12 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের 12 ফ্যাক্টোরিয়াল এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমাদের দরকার কি, আমাদের পাওয়ারগুলো দরকার, কেননা আমরা প্রত্যেকটাই মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিয়েছি। আমাদের এখন এই পাওয়ারগুলো নিয়ে চিন্তা করতে হবে। কি করতে হবে, পাওয়ারের সাথে 1 যোগ করে দিয়ে সবগুলো পাওয়ার গুণ করতে হবে। তার মানে কি হবে, 10 + 1, এখানে হলো 5 + 1, এখানে 2 + 1, এখানে পাওয়ার নাই মানে 1, তাহলে কি হবে 1 + 1, আর একটা হবে 1 + 1 এটার জন্য। তো এইটা হলো আমাদের মোট ফ্যাক্টর বা উৎপাদকগুলো। তাহলে এটা হলো 11 × 6 × 3 × 2 × 2, এটা করলে আমরা পাবো হলো 792। তাহলে এইটা হলো আমাদের মোট উৎপাদক কিসের, 12 ফ্যাক্টোরিয়ালের। তো এটা হলো 12 ফ্যাক্টোরিয়ালের মোট উৎপাদক সংখ্যা। তো আমরা হর তো বের করে ফেললাম যে আসলে মোট কতগুলো উৎপাদক হবে। এখন আসি আমাদের প্রশ্নে যে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, এইটাই। এখন পূর্ণবর্গ হওয়ার জন্য কী করতে হবে, অবশ্যই কোনো একটা সংখ্যা x, এটাকে যদি রুট করি তাহলে আমাদের একটা ইন্টিজার ভ্যালু আসতে হবে, মানে পূর্ণ একটা সংখ্যা আসতে হবে। এক্সও এখানে পূর্ণ সংখ্যা, এটাকে যদি আমি রুট করি তাহলে আর একটা পূর্ণ সংখ্যা যেন আমরা পাই। যেমন 25কে যদি আমি রুট করি তাহলে আমরা পাবো ±5, কিন্তু 5 ধরে নিচ্ছি। তো 5ও একটা পূর্ণ সংখ্যা, 25ও একটা পূর্ণ সংখ্যা।
তো এই রকম কতগুলো আমরা উৎপাদক পাবো। এখন রুট মানে কি, যদি আমি এক্সের মধ্যে রুট করি তাহলে মানে এটা সমান আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। এখন আমাদের এটাকে যদি আমি পাওয়ার হিসেবে কল্পনা করি বা আমি এখানে দেখাই যে এক্সের উপর হাফ আছে, তো এর পাওয়ার আমি কি দিলে এই হাফ এবং সেই পাওয়ারটা কাটাকাটি গিয়ে একটা পূর্ণ সংখ্যায় আসবে। যেমন আমি যদি এখানে 3 দেই, 2 কি 3 দিয়ে কাটাকাটি যাবে? কখনো যাবে না। যদি আমি এখানে 2 দেই, 2 আর 2 কিন্তু কাটাকাটি যাবে, তখন থাকবে শুধুমাত্র এক্স। আবার এক্সের পাওয়ার তো হাফ আছে, যেহেতু আমি রুট করেছি, তো এর পাওয়ার যদি আমি এখন 3 দেই হবে না, 4 দেই কাটাকাটি যাবে, তখন হবে এক্স স্কোয়ার। তো এটা তো একটা পূর্ণ সংখ্যা আসবেই। আবার আমি যদি পাওয়ার এখানে 6 দেই তাহলে হবে এক্স কিউব, এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসতেছে। কিন্তু যদি আমি 3 দিতাম তাহলে আমাদের হতো কি এক্সের পাওয়ার 3/2, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নাও আসতে পারে বা আসবেই না। তাহলে আমাদের পাওয়ারগুলো কি হতে হবে? অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা হলেই আমরা কিন্তু রুট করলে অবশ্যই আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে। যেমন আমার এক্স টু দি পাওয়ার 4 আছে, তো আমি যদি এটাকে রুট করি তাহলে 2 আর 2 কাটাকাটি যাচ্ছে, তার মানে এক্স স্কোয়ার থাকতেছে, তো এটা তো একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের পাওয়ারটা চিন্তা করতে হবে যে জোড় সংখ্যা আনতে হবে। আবার এক্সের পাওয়ার যদি 0 হয়, এটার মান কি 1, যদি রুট করি 1ই পাবো। আবার আমি যদি এইভাবেও বলি যে এক্সের পাওয়ার হাফ ছিল, এটার পাওয়ার আমি 0 দিয়েছি, তো এখন এটা মানে কি বোঝাচ্ছে? হাফ ইন্টু 0 মানে কি 0, কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে তো 0 হয়, তার মানে পুরোপুরি এক্সের পাওয়ার 0 হয়ে যাবে, তখন আমি পাবো 1 তো একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের এই যে পাওয়ারগুলো, কোনো একটা সংখ্যার পাওয়ারগুলো যখনই জোড় সংখ্যা হবে, 0 তো জোড় সংখ্যা, তো যখনই জোড় সংখ্যাই হবে তখনই আমরা রুট করলে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা পাবো। তো আমাদের এইভাবে আমাদের পূর্ণবর্গ জিনিসটা চিন্তা করতে হবে। এখন আমরা দেখি যে আমাদের এই যে উৎপাদকে যে আমরা বিশ্লেষণ করলাম, মৌলিক উৎপাদকগুলো, এইটা হিসেবে একটু চিন্তা করি। তাহলে আমাদের আছে 2 টু দি পাওয়ার 10, তো আমরা লিখি 2 টু দি পাওয়ার 10। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 10, এটা কতভাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে পারে? কেননা আমি যদি এই যে পুরো রাশিটা অর্থাৎ 12 ফ্যাক্টোরিয়াল, এইটাকে যদি আমি 2 টু দি পাওয়ার 10 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই তো ভাগ যাবে, মানে ভাগশেষ 0 হবে, কেননা 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 10 কাটাকাটি যাবে। আমি যদি শুধু 2 দ্বারা গুণ করি, মানে ভাগ করি, অর্থাৎ আমি যদি এই পুরো রাশিটাকে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু ভাগশেষ 0 হবে। কেননা 2 কাটা যাবে আর এখানে 2 কাটা যাবে, তাহলে থাকবে 2 টু দি পাওয়ার 9। তো অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক একইভাবে আমি যদি 2 এর কোনো গুণিতক দ্বারা ভাগ করি, যখন 2 টু দি পাওয়ার 10 হলো আমাদের হাইস্ট, কিন্তু যেমন আমি এখানে বলতে পারি যে আমি এখানে 2 টু দি পাওয়ার 0 দ্বারা ভাগ করতে পারবো, মানে তো 1 দ্বারা ভাগ করা। আবার 2 টু দি পাওয়ার 1 দ্বারা আমি এটাকে ভাগ করতে পারবো, ভাগশেষ 0 থাকবে। এভাবে করে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 4, 5 এভাবে করে আমি 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত কিন্তু ভাগ করতে পারবো, তখন আমাদের ভাগশেষ 0 থাকবে, কারণ প্রত্যেকটাই কিন্তু কাটাকাটি যাবে। কিন্তু আমি যদি 2 টু দি পাওয়ার 11 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আর আমাদের সমস্যা আসে যাবে, অর্থাৎ ভাগশেষ 0 আর থাকবে না। কেননা এখানে আমাদের হাইস্ট আছে 2 টু দি পাওয়ার 10, আমি এটা কাটতে পারবো, এখানেও কাটিয়ে আমাদের 2 থাকবে। তো এখানে তো আর 2 এর কোনো কিছু নেই, মানে বাকি যে উৎপাদকগুলো আছে গুণাকারে আছে, সেখানে তো আর 2 দ্বারা আমি কাটাকাটি করতে পারতেছি না, তার মানে অবশ্যই আমাদের ভাগ যাবে না মানে ভাগশেষ থাকবে। তাহলে আমরা হাইস্ট কিন্তু ভাগ দিতে পারবো 2 টু দি পাওয়ার 10 দিয়ে। ঠিক একইভাবে আমি এটাকে ভাগ দিতে পারবো 3 টু দি পাওয়ার 0 দিয়ে, 3 টু দি পাওয়ার 1 দিয়ে, এভাবে করে 3 টু দি পাওয়ার 5 দিয়ে হাইস্ট ভাগ করতে পারবো। ঠিক একইভাবে যদি আমি 5 দিয়ে ভাগ করতে চাই তাহলে 0 দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে ভাগ করতে পারবো, এইভাবে করে হাইস্ট 5 টু দি পাওয়ার 2 মানে 25 দিয়ে ভাগ করতে পারবো। 5 টু দি পাওয়ার 3 দিয়ে কিন্তু আর ভাগ করতে পারবো না, কেননা এখানে নেই, এখানে আসে 5 টু দি পাওয়ার 2 হাইস্ট। তো একইভাবে আমি জাস্ট 7 টু দি পাওয়ার 0 এবং 7 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করতে পারবো। আবার 11 টু দি পাওয়ার 0 ইন্টু 11 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করতে পারবো। 11 টু দি পাওয়ার 2 দিয়ে বা 3 দিয়ে কিন্তু আর ভাগ করতে পারবো না, কেননা আমাদের আসে এখানে 11 টু দি পাওয়ার 1 পর্যন্ত।
7^1 পর্যন্ত। তো যে পর্যন্ত আছে আমি জাস্ট সেই পর্যন্ত দিয়ে ভাগ করতে পারবো। এখন আসি আমাদের 2^10 দিয়ে। এখন 2^0 দিয়ে আমি ভাগ করতে পারবো না? অবশ্যই পারবো। আর 2^1 মানে কি, 2^0 মানে কি? অবশ্যই 1। তো 1 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তো আমি এটা সিলেক্ট করতে পারবো, কেননা 2^0 এটার মান 1 এবং 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা কিন্তু এখন এই পূর্ণবর্গ সংখ্যা নিয়েই কাজ করতেছি, অর্থাৎ কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে এটার উৎপাদকে। তো এখন আমরা 2^0 নিয়েছি, এবার যদি আমি 2^1 নেই, সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? অবশ্যই হবে না। আমাদের পাওয়ার কিন্তু অবশ্যই জোড় সংখ্যায় আসতে হবে, যেটা আমি একটু আগেই বললাম, অবশ্যই জোড় সংখ্যা নিতে হবে, তা না হলে কখনোই পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো না। তার মানে আমাদের জোড় সংখ্যা কি 2, 0-র পর তো জোড় সংখ্যা 2 আসবে, এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 2 × 4। এখন 2 এর পর আমরা কি নিতে পারি? 3 নিলে তো 8 আসবে, এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, আর 3 তো একটা বিজোড় সংখ্যা। আমাদের পাওয়ার অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। 2 এর পরে আমরা পাওয়ার নিতে পারবো 4, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে 16। তো এরপর আমি 2 এর পাওয়ার 4 এর পরে কত নিব? অবশ্যই 6, জোড় সংখ্যা হতে হবে। এরপরে 2 এর পাওয়ার আমি নিতে পারবো 8, জোড় সংখ্যা। 2 এর পাওয়ার নিতে পারবো 10। এরপরে কি আমি 2 এর পাওয়ার 12 নেব? অবশ্যই নিতে পারবো না। কেন? আমাদের হাইস্ট আছে 2^10। আমি যদি 2^12 দ্বারা ভাগ করার চিন্তা করি, তাহলে তো ভাগশেষ যাবে না, ভাগ যাবে না, ভাগশেষ থাকবে, কেননা 2^10 কাটা যাবে, আর আমাদের এখানে 2^12 ছিল, কাটা যায়, এখানে 2^2 হয়ে যাবে, মানে 2² হয়ে যাবে। তো এটা দিয়ে তো আর ভাগ পরে কিন্তু আর যাবে না, তাই ভাগশেষ থাকবে। তাই আমাদের অবশ্যই এই পাওয়ারগুলো নিয়ে দেখতে হবে যে আসলে পাওয়ার হাইস্ট কত পর্যন্ত আছে আর আমি কত পর্যন্ত নিচ্ছি। তো আমাদের 10 পর্যন্ত আছে, আমরা 10 পর্যন্ত নিতে পারবো, তারপরে কিন্তু আর নিতে পারবো না। তো আমাদের 0 থেকে 10 পর্যন্ত আমরা নিতে পারতেছি এখানে, আর কিন্তু কোনো কিছু দিয়ে এটাকে ভাগ করতে পারবো না। আর ভাগ যাবে না মানেই তার উৎপাদক নেই, ভাগ গেলেই তো তার উৎপাদক। যেমন এটা 2 দ্বারা ভাগ যায়, মানে এই পুরো সংখ্যাটাকে 12 ফ্যাক্টোরিয়ালকে, তার মানে 2 হলো এর একটা উৎপাদক। তো এইখানে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 3 একটা উৎপাদক। তো যে সংখ্যা দ্বারা এই 12 ফ্যাক্টোরিয়াল ভাগ যাবে, সেগুলোই তো হলো এই 12 ফ্যাক্টোরিয়ালের উৎপাদক হবে, তাই তো? তাহলে আমরা এই প্রত্যেকটা দিয়েই এটাকে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে, তার মানে এই প্রত্যেকটাই হলো এই 12 ফ্যাক্টোরিয়ালের উৎপাদক, এবং প্রত্যেকটাই কিন্তু এখানে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমি পূর্ণবর্গ সংখ্যা কয়টা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা পাচ্ছি। ওকে ফাইন, এবার আমরা 2^10 এর হিসাব বাদ দেব, এটার আমাদের হিসাব হয়ে গেছে। এবার আমরা যাব 3^5 এর জন্য। তো আমি 3^5 এটার জন্য এখন চিন্তা করি। তো আমরা কি করব? আবার জোড় সংখ্যাগুলো দিয়ে পাওয়ার হিসেবে দিব। তো প্রথম জোড় সংখ্যা আমরা 0 ধরতেছি, এটার মান কি 1। এখন 3^0 মানে তো 1, এবং 1 দ্বারা এটাকে ভাগ যায়, 1 হলো 12 ফ্যাক্টোরিয়ালের একটা উৎপাদক, এবং 1 পূর্ণবর্গ সংখ্যা, তো আমরা 3^0 নিতে পারবো। এরপরে কি নিব? 3², এরপরে 3^4, এরপরে 3^6, জাস্ট জোড় সংখ্যাগুলো আমরা পাওয়ার নিচ্ছি। তো এখন আমরা একটু দেখি যে আসলে আমরা যে নিলাম এগুলো ঠিক আছে কিনা। 3^0 এটা তো নিতে পারবো, ভাগ যাচ্ছে। 3² এটাও নিতে পারবো, ভাগ যাচ্ছে। 3^4 এটাও নিতে পারবো, ভাগ যাচ্ছে, কেননা এই যে 3^5 আর 3^4 কাটাকাটি যাবে কিন্তু, অর্থাৎ পাওয়ারগুলো কী হবে? ভাগ হলে পাওয়ারগুলো মাইনাস হয়, অর্থাৎ 5 - 4 = 1 থাকবে। তো অবশ্যই একটা পূর্ণ সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে, ভাগ যাচ্ছে, 3^4 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 3^6 দিয়ে কল্পনা করি, এখানে আছে 3^5 আর আমি ভাগ দিচ্ছি 3^6, তাহলে 3^5 / 3^6, এটা মানে কি লিখতে পারি? পাওয়ারগুলো ভাগ হিসেবে আছে, মানে সংখ্যাটা ভাগ হিসেবে আছে, তো আমি এখানে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো। 5 - 6 ইকুয়াল হচ্ছে 3^-1, মানে কি 1/3। অবশ্যই ভাগ যাচ্ছে না, একটা ভগ্নাংশে পরিণত হচ্ছে, তার মানে আমাদের ভাগশেষ 0 হবে, মানে হবে না। আমি যদি 3^6 দ্বারা ভাগ করি, ভাগশেষ কিন্তু 0 হবে না, ভাগশেষ থাকবে। তো এর কারণে আমি কিন্তু 3^6-এ যেতে পারতেছি না। আমাদের হাইস্ট আমাদের দেওয়া আছে এখানে পাওয়ার 5, অর্থাৎ 3^5 আছে। তো এর যে আর এই 5 তো আমাদের বিজোড় সংখ্যা, তো আমরা তো বিজোড় সংখ্যা নিতেই পারবো না। তো এর চেয়ে ছোটো বিজোড় সংখ্যা 4, তো আমি 0 থেকে 4 পর্যন্ত জাস্ট নিতে পারবো এবং ভাগ দিতে পারবো এটাকে, যখন ভাগশেষ 0 হবে।
তার মানে আমি এখানে কতগুলো দিয়ে ভাগ দিতে পারতেছি, 1 2 3টা সংখ্যা দিয়ে ভাগ দিতে পারতেছি, এবং এই 3টা সংখ্যা কিন্তু অবশ্যই আমাদের পূর্ণবর্গ সংখ্যা। যেমন 3 টু দি পাওয়ার 0 1, 1 তো পূর্ণবর্গ সংখ্যা, 3 স্কোয়ার মানে 9, এটাও পূর্ণবর্গ সংখ্যা। তো 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, সম্ভবত 81, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমি এই 3টা জিনিস দিয়ে কিন্তু ভাগ দিতে পারতেছি। তো আমাদের 3 টু দি পাওয়ার 5 এর হিসাব চলে গেল। এবার আমরা যাবো 5 স্কোয়ার। তাহলে কী হবে, 5 টু দি পাওয়ার 0 দ্বারা ভাগ করতে পারবো। এবার জোড় সংখ্যা কি, 5 স্কোয়ার, এটা দিয়ে ভাগ করতে পারবো। তো আমরা 5 স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এখানে আমাদের হাইস্ট আছে হলো 5 স্কোয়ার। তো অবশ্যই আমরা এই পর্যন্ত যেয়ে আটকে যাব, মানে 5 টু দি পাওয়ার 4 দ্বারা আর ভাগ করতে পারবো না। তো এখানে আমি কয়টা ভাগ করতে পারতেছি, 2টা দিয়ে। এখন আমরা যাই 7 টু দি পাওয়ার 1 আছে, তো এখানে আমি 7 টু দি পাওয়ার 0 দ্বারা জাস্ট ভাগ করতে পারবো। 7 স্কোয়ার দিয়ে তো ভাগ করতেই পারবো না, কেননা আমাদের হাইস্ট আছে 7 টু দি পাওয়ার 1, তো আমি 7 টু দি পাওয়ার 2 তো যেতেই পারবো না। তো আমরা এখানে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি। আরেকটা আছে কি, 11। তো 11 টু দি পাওয়ার 1 দেওয়া আছে আমাদের প্রশ্নে, মানে প্রশ্নে না, এই উৎপাদকে 11 টু দি পাওয়ার 1 আছে আমাদের হাইস্ট। তো আমরা জোড় সংখ্যা যদি চিন্তা করি, 11 টু দি পাওয়ার 0 দিয়ে জাস্ট ভাগ করতে পারবো, তাহলে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা মোট কতগুলো দিয়ে ভাগ করতে পারতেছি, 6 3 2 1 1, মানে 6 আর 3 কত হয়, 9, 9 10 11 12 13, 13টা দিয়ে ভাগ করতে পারতেছি। আসলে কি এটা, অবশ্যই কিন্তু না। কেন, আমি এখানে কি নিয়েছি, 2 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু কি 1, 3 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু কি 1, 5 টু দি পাওয়ার 0, এটারও ভ্যালু 1, 7 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু 1, 11 টু দি পাওয়ার 0, এটারও ভ্যালু 1। তো আমি কিন্তু যদি এগুলো যোগ করে দেই, আলাদা আলাদা করে একটা সংখ্যায় কিন্তু বারবার কাউন্ট করতেছি। তো আমরা যদি যোগ করি আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। এখন আমরা দেখব যে আসলে ব্যাপারটা কি ঘটে। তো আমি একটা পূর্ণবর্গ সংখ্যা নিচ্ছি 4, তো 4 তো একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আমি আরও একটা পূর্ণবর্গ সংখ্যা নিব, যেমন কি নিব, 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি আমি এটা গুণ করি, 4 9 36, এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমি আরেকবার দেখি, 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আরেকটা পূর্ণবর্গ সংখ্যা কত নেওয়া যায়, 25। এখন 25 গুণ 9 করলে আমাদের আসে হলো 225। এটাও তো একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে লেখা যায় 15 স্কোয়ার হিসেবে। তার মানে আমি বুঝতে পারতেছি যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা, তার সাথে যদি আরও একটা পূর্ণবর্গ সংখ্যা গুণ করা হয়, যেটা ভ্যালু পাবো আমরা, মানে গুণফল পাবো, সেটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। তো এর সাথে যদি আরও একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা গুণ করে দিই, আরও একটা পূর্ণবর্গ, মানে এটার ভ্যালু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তার মানে আমরা কী দেখতে পাচ্ছি, এইখানে যে আমরা এই যে গুণ করলাম, মানে গুণ বলতে এই সংখ্যাগুলো দিয়ে আমরা যে এটাকে ভাগ করলাম, ভাগশেষ তো 0 হবে। তো আমি যদি এখানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু আমাদের ভাগশেষ 0ই হবে, অর্থাৎ ভাগ যাবে। কেননা এখানে আমরা 2 স্কোয়ার দিয়ে যদি ভাগ দেই, তাহলে 2 স্কোয়ার আর এখানে 2 টু দি পাওয়ার 10 আছে, কাটাকাটি গিয়ে কী হবে, 2 টু দি পাওয়ার 8। আমার এখানে হরে আরও কী ছিল, আমার হরে ছিল 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার আছে। তো আমাদের 2 স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার 10 কাটাকাটি গিয়ে এখানে হবে 2 টু দি পাওয়ার 8। আরও আছে আমাদের 3 স্কোয়ার, তো এই 3 স্কোয়ার এবং 3 টু দি পাওয়ার 5 কাটাকাটি গিয়ে হবে 3 টু দি পাওয়ার 3। তো অবশ্যই আমাদের ভাগশেষ 0 হবে, ভাগ যাচ্ছে। তার মানে আমি যদি এগুলো বিন্যাস করি, এই যে যতগুলো পেলাম যে এগুলো দিয়ে ভাগ যায়, এবং এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা, তো এগুলোর যদি বিন্যাস করি, দেখতেই পাচ্ছি বিন্যাস করলেও আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার সাথে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা গুণ করলে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তো আমাদের এখানে 2 এর জন্য আমরা পাইছি 6টা, 3-র জন্য কয়টা পাইলাম, 3টা, 5-এর জন্য কয়টা পাইলাম, 2টা, 7-এর জন্য 1টা এবং 11-এর জন্য 1টা পাইলাম। তো আমরা বিন্যাস এমন করবো যে আসলে কতভাবে আমরা সাজাতে পারি এগুলো, এবং এই যে সাজাবো, এই সাজাতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। কেননা আমি যদি সাজালেই তো গুণ হবে, মানে আমি যদি বিন্যাস করি যে আসলে কতভাবে এগুলোকে সাজাতে পারি, তো আমাদের তো গুণ হবে। অর্থাৎ আমি এটা বলতে পারি পিজন হোল প্রিন্সিপাল বা পায়রাখোপ নীতির সাহায্যেও আমি করতে পারি যে আসলে কতভাবে হচ্ছে।
বা আমি এখানে কম্বিনেশন ইউজ করতে পারি যে 6টা সংখ্যা আছে, এখান থেকে আমি যে কোনো একটা সংখ্যা চুজ করতে পারি 61 উপায়ে, ওটার মানও তো 6ই হবে। তো একই কথা আমি যেভাবে করি আমাদের অ্যান্সার সেম আসবে। তো আমরা এটার বিন্যাস করতেছি আসলে কতভাবে সাজাতে পারি। তো আমি যদি এইটা করি, এটা করলে আমাদের আসবে 792, সরি এটা আসবে না, আমাদের আসবে 318 এটা তো আমাদের হলো মোট উৎপাদক যেটা ছিল। তো আমাদের আসবে 36, অর্থাৎ আমরা এই যে সংখ্যাগুলো যে আমরা লিখলাম 5 টু দি পাওয়ার 0 5 স্কোয়ার, এগুলো দিয়ে ভাগ যাচ্ছে। তো এগুলোর সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে হোক, বিন্যাস করে আর কি, গুণ করে বা বিন্যাস করে মোট আমরা 36ভাবে সাজাতে পারি। কীভাবে? এই যে আমাদের 2 স্কোয়ার, এটার সাথে আমি যদি 3 স্কোয়ার গুণ দেই, এই যে ভ্যালু আসবে এটা কত আসবে? 3 × 9 আর 2 × 4, 4 9 36। তো 36 দিয়ে এটা কিন্তু ভাগ যাবে, আমাদের যে এই যে 12 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু ভাগ যাবে, ভাগশেষ 0 হবে। এই 36টাও কিন্তু এই যে আমরা এই 36 বের করলাম, 36ভাবে সাজানো যায়, তার মধ্যে কিন্তু কাউন্ট হয়ে গেছে। আবার আমি যদি 2 টু দি পাওয়ার 4 × 3 স্কোয়ার দিয়ে এটাকে ভাগ দিই, দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এবং এটার গুণফলও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাও যদি আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ দিই 12 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু ভাগশেষ 0 হবে, ভাগ যাবে। আর সেটাও কিন্তু এই 36টা যে ভাগ আমরা বের করলাম, 36টা বিন্যাস, তার মধ্যে কিন্তু এটা কাউন্ট হয়ে গেছে। কিভাবে কাউন্ট হয়ে গেল? আমাদের আছে কি কি, 2 টু দি পাওয়ার 4 আমরা নিলাম, 3 স্কোয়ার আমরা নিলাম, এখন বাকি তো আরও কিছু আছে, 5 আছে, 7 আছে, 11 আছে। তো সেগুলো কই গেল? সেগুলোও কিন্তু আছে, 5 আছে, 7 আছে, 11ও আছে, কিন্তু সেগুলোর পাওয়ার কী হিসেবে আছে? 0 হিসেবে আছে, কেননা এখানে তো আমরা 0 কল্পনা করছি। এখন 0 থাকার কারণে এগুলোর ভ্যালু কী হয়ে গেছে, মানে মানটা কত হচ্ছে? 1। তো আমরা 1 দিয়ে গুণ করা আর না করা কিন্তু সেম ব্যাপার। আমাদের প্রত্যেকটা বিন্যাসই কিন্তু এখানে কাজে লাগছে, মানে হয়েছে, প্রত্যেকটা বিন্যাসই হয়েছে, কিন্তু পাওয়ারগুলো 0, তার মানে কি 1। তো 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা। তাই কারণে আমরা বলতে পারতেছি প্রত্যেকটা বিন্যাসই কিন্তু এর মধ্যে আছে। এবং এই যে 36টা আমরা বিন্যাস পাইলাম, মোট 36টা, তার মানে আমরা মোট 36টা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে পারি। তার মানে আমরা 36টা পূর্ণবর্গ সংখ্যা এর উৎপাদক হিসেবে পাবো। এখন আমরা দেখি যে আসলে এই যে আমরা 4 দিয়ে ভাগ করলাম, তার মানে কি 2 স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এই 2 স্কোয়ার তো আমরা এটা মানে 2 স্কোয়ার দিয়ে এটাকে যদি ভাগ দিই অবশ্যই ভাগশেষ 0 হবে, এবং 2 স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এই বিন্যাসে কীভাবে আমাদের 2 স্কোয়ার আছে? আগের মতোই আমাদের 2 স্কোয়ার আছে, এবং বাকি যে 5, 7, 11, 3 আছে, এগুলো সবগুলোর পাওয়ার 0 হিসেবে আছে। তো 0 হিসেবে থাকার কারণে এগুলোর মান হলো 1 হয়ে যাচ্ছে, জাস্ট আমাদের এই 2 স্কোয়ারটা থেকে যাচ্ছে। তার মানে এই বিন্যাসটাও আমাদের এই 36-এর মধ্যে আছে। তো আমরা টোটাল যে বিন্যাসটা মানে উৎপাদক পাইছিলাম কত? 792। তাহলে আমরা লিখি যে আসলে আমাদের মোট উৎপাদক হলো 792। আর আমরা পূর্ণবর্গ কতভাবে পাইলাম বিন্যাস করে? 36টা। তার মানে আমাদের মোট উৎপাদক হবে যেগুলো পূর্ণবর্গ, তা হবে 36। এখন আমাদের বলেছে যে এটাকে আমি a/b আকারে প্রকাশ করতে পারি, এবং a আর b হলো পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন সহমৌলিক মানে কি? এটা এই দুটা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক যাবে না, মানে কোনো কমন কোনো ফ্যাক্টর থাকবে না। যেমন 2/4, এটাকে কিন্তু আমি আবার কাটাকাটি করতে পারি 2 দ্বারা, কেননা 2 দ্বারা উভয়কে ভাগ যায়। কিন্তু এই যে a/b সহমৌলিক সংখ্যা, এই দুইটা সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো না, অর্থাৎ কাটাকাটি করতে পারবো না আর। তো আমরা এটাকে যদি কাটি, 36 36 36 × 22, এটা করলে আমরা 792 পাবো। তার মানে আমাদের আসতেছে 1/22। তো এটা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা। কীভাবে? 1কে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, 22কে এই 1 দ্বারা এবং 22 দ্বারা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি না। হ্যাঁ, এই 22কে কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু 1কে কি 2 দ্বারা ভাগ যাবে? যাবে না কিন্তু। তো আমরা আর কাটাকাটি করতে পারতেছি না, এটাই হলো পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই যে সম্ভাবনা, এটা হবে 1/22। মানে আমি যদি 12 ফ্যাক্টোরিয়ালের
সবগুলো উৎপাদকের মধ্যে থেকে একটা উৎপাদক চুজ করি, তাহলে সেইটা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা হবে 1/22। এটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/22। এটাই অ্যান্সার। ধন্যবাদ।